বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ। সাহিত্য কি? সংস্কৃতে বলা হয়েছে সহিতস্য ভাবম, অর্থাৎ সহিতের ভাব। কিন্তু কার সহিত? প্রথমে নিজের সহিত ও পরে অপরের সহিত। এর প্রথম পর্ব নিজের সহিত। উপনিষদেও বলা হয়েছে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। তারপর অপরের সহিত। এই অপর কি? অপর হলো আমরা যেখানে উপস্থিত হয়েছি সেই পৃথিবী, আকাশ ও আলো। এই আপন ও অপরের মিলন কি করে সম্ভব? এর মাধ্যম কি? সাহিত্যে এই আপন ও অপরের মিলন সম্ভব হয়। তখন মনে হয় সাহিত্য যেন এক নতুন ইন্দ্রিয়, যা অসম্ভবকেও সম্ভব করে। এ যেন পঞ্চেন্দ্রিয়ের পর ষষ্ঠেন্দ্রিয়। সাহিত্য তো কংক্রিটের বাড়ির মতো কোনো নির্মাণ নয়, এ হলো সৃষ্টি, যা আকাশেও ফুল ফোটাতে পারে। তবে তা আকাশ কুসুম কল্পনাও নয়। তার সঙ্গে যোগ থাকে পৃথিবীর, এমনকি দুঃখ, দৈন্য, অত্যাচার, অবিচার পীড়িত পৃথিবীর। এ শুধু যা হয়েছে তা নয়, যা হতে পারত তাও। এই সম্ভাবনা সম্ভব হলো রবীন্দ্রনাথের মধ্যে। তার হাতের স্পর্শ পেল বিশ্ব সাহিত্য। রবীন্দ্রনাথ তার সৃষ্টির বিচিত্র সম্ভার নিয়ে দাঁড়ালেন আমাদের সামনে, যা দেশকালের গণ্ডিও অতিক্রম করে গেল। সাহিত্যের সমস্ত শাখায়, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, এমনকি প্রবন্ধ ও সঙ্গীত, তিনি নিজেকে বিস্তারিত করলেন, যা পৃথিবীর অন্য কোনো সাহিত্যিকের ক্ষেত্রে সম্ভব হয়নি। তিনি নিজেও বলেছেন, আমি কোনো মিউজকেই উপেক্ষা করিনি। রবীন্দ্রনাথ রচনা করেছেন সেই অত্যাশ্চর্য কারুকার্য, যা আমাদের সুখে দুঃখে সমস্ত অনুভবে নিবারণ করে, আমাদের ধুলো পড়া জীবনের লজ্জা নিয়ে আসে ফায়ার অফ প্রমিথিউস, উদ্দীপ্ত করে তোলে আমাদের নিজেরই না জানা প্রাণ সত্তা। আমরা বলতেই পারি রবীন্দ্রনাথ আমাকে একটা আকাশ দিয়েছেন, যে আকাশ আমার নিজের এবং একই সঙ্গে সারা বিশ্বের। তিনি আমাদের শুধু জাতীয়তাবাদে বেঁধে রাখেননি, উদ্বুদ্ধ করেছেন আন্তর্জাতিকতাবাদে। তিনি একথা যেমন ইউরোপ আমেরিকায় জানিয়েছেন, তেমনি জানিয়েছেন রাশিয়ায়, চীনে, জাপানে। সেখানে কোথাও কোথাও তিনি নিন্দিত হয়েও বিচলিত হননি। তবে রোমারোলার সঙ্গে যখন তিনি মিলিত হলেন, যে রোমারোলা রবীন্দ্রনাথকে মনে করতেন বিশ্বের বিবেক এবং অভিভাবক, এবং তিনি নাকি ইটালির মুসোলিনির স্বৈরতন্ত্রকে প্রশংসা করেছেন, তিনি রোনাকে জানালেন এটা হয়েছে দোভাষীর কারসাজিতে, এবং প্রকাশ করলেন তার প্রতিবাদপত্র। রবীন্দ্রনাথ কৈশোর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত বিশ্ব ভ্রমণ করেছেন। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ইরাক, ইরান, চীন, জাপান, পারস্য, মালয়, ইন্দোনেশিয়া, ইন্দোচীন প্রভৃতি বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে। সেখানে বহু বিদেশি বন্ধুর সঙ্গেও ঘটে তার পরিচয়, এবং কারো কারো সঙ্গে হয় অন্তরঙ্গতা, যাদের মধ্যে আছেন আইনস্টাইনের মতো বৈজ্ঞানিক, রোমারোলার মতো দার্শনিক, বার্ট্রান্ড রাসেলের মতো দার্শনিক ও সাহিত্যিক। আর শুধু বিশ্ব পর্যটন নয়, শিক্ষাগুরু রবীন্দ্রনাথ ও কর্মযোগী রবীন্দ্রনাথ তার ভাবাদর্শকে
বাস্তবায়িত করলেন শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের। তার বিশ্বভারতী হয়ে উঠল এমন এক প্রতিষ্ঠান যত্র বিশ্বাস ভবত্যেক নীলম, যেখানে বিশ্বের মধ্যে ভারত এবং ভারতের মধ্যে বিশ্ব। কৈশোর কাল থেকে জীবনের শেষের সেই দিনগুলি পর্যন্ত রবীন্দ্রনাথের সৃষ্টির প্রাচুর্য হয়ে রইল বিশ্ব সাহিত্যেরও সম্পদ। এক বৈষ্ণব কবির পদে পেয়েছি কাপট্ট গুহা মাঝে অজ্ঞান তিমির বিরাজে। আর রবীন্দ্রনাথের কৈশোরে প্রভাত সঙ্গীত কাব্যে পেলাম কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। এক লহমায় ভেঙে গেল পূর্ববর্তী ঈশ্বরগুপ্ত বিহারীলালের কাব্যধারা। বিহারীলালকে বাংলা কবিতায় ভোরের পাখি বলা হলেও প্রকৃত প্রভাত পাখির গান পাওয়া গেল কিশোর কবি রবীন্দ্রনাথের প্রভাত সঙ্গীতে। তারপর বয়স ও সৃষ্টিতে এলো কত বাঁক, যা শুধু বাংলা ভাষীদের কাছে নয়, প্লাবিত হলো সারা বিশ্বে ভিন্ন ভিন্ন ভাষায়। এবং তাতে জোয়ার এলো তার গীতাঞ্জলির ইংরেজি প্রকরণ সং অফারিংস প্রকাশিত হওয়ায়। তখন স্বদেশেও যাদের কাছে তিনি লাঞ্ছিত হয়েছেন তারাও হয়ে উঠলেন তার পূজারী। কিন্তু রবীন্দ্রনাথ তো পূজা চাননি, তিনি চেয়েছিলেন তার সৃষ্টির প্রকৃত মূল্যায়ন। আজও কি তা আমরা করতে পেরেছি? আজ শুধু কবিতা নয়, তার গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুদিত হয়েছে শুধু ইংরেজিতে নয়, ফ্রেঞ্চ, জার্মান, রাশিয়ান প্রভৃতি বিশ্বের বিভিন্ন সমৃদ্ধ ভাষায়। তার সভ্যতার সংকট আজও আমাদের ভাবায়। সেখানে তিনি বললেন, আজ পাড়ের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলুম, কি রেখে এলুম, ইতিহাসের কি অকিঞ্চিতকর উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ। কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। তার মুখে সত্য বাক্য যেন জ্বলে উঠল খড়গ সময়। তবু তার সমগ্র সাহিত্যের এখনো কি সঠিক মূল্যায়ন হয়েছে? কবে শিখবো আমরা আপনার লোককে আপন করে নিতে?